আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের দেশ একটা কঠিন পরিস্থিতি পার করছে, কঠিন সময় পার করছে। দেশের এই কঠিন সময় আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য রয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার। আজ এই মুহূর্তে দেশের এই ভয়ঙ্কর সময়ে রাষ্ট্রের করণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেশ গত 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে খুব বেশি দিন হয়নি মুক্ত হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারের একটা প্রভাব দেশের মধ্যে বর্তমানে এখনও বিরাজমান। অপরদিকে দেশের অভ্যন্তরীণ অনেক চাহিদা জেগে উঠেছে। পাশাপাশি দেশ এই মুহূর্তে একটা প্রাকৃতিক এবং প্রতিবেশী ভারত রাষ্ট্রের কারণে বিশাল বন্যায় কবলে পড়েছে, যেটা একটা বিশাল সমস্যা সৃষ্টি করছে আমাদের দেশের জন্য। রাষ্ট্রকে এই মুহূর্তে এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তোলন করার জন্য আমাদের রাষ্ট্রের খুব দ্রুত যা করণীয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এটা আমি আমার জাস্ট নিজের জায়গা থেকে আলোচনা করব এবং এটা আমার ব্যক্তিগত পরামর্শ হিসেবে বলবো, কারণ রাষ্ট্রের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আমাদের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদে, তার প্রত্যেকে আমাদের যে অনেক যোগ্য এবং সিনিয়র স্যারদেরকে আমরা অনেক সম্মান করি এবং আমরা আশা করি স্যারদের হাতে দেশটা এখন বর্তমানে নিরাপদ অবস্থায় যাবে ইনশাল্লাহ। বর্তমানে দেশের যে অবস্থা তাতে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু পদক্ষেপ গ্রহণ করা, যেটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারে। দেশ যদি স্থিতিশীল অবস্থায় আসে তাহলেই দেশের পরবর্তী পদক্ষেপ উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ গত 16 বছরে ফ্যাসিস্ট সরকার দেশের যে অবস্থা করেছে, অর্থনৈতিকভাবে বলুন, বেকারত্বের দিক থেকে বলুন, দেশেরকে একেবারে পঙ্গু করে ফেলেছে। তো সেই অবস্থা থেকে খুব দ্রুত কম সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় আনাটা এখন বর্তমান সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষা তাদের উত্তীর্ণ হতে হবে এবং তারপর দেশকে উন্নতির দিকে টেনে নিয়ে যেতে হবে আমাদের সকলকে মিলে, সকল ধর্ম মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে মিলে একত্রে কাজ করতে হবে। এই মুহূর্তে দেশকে স্থিতিশীল করার জন্য যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এক হচ্ছে একটা নতুন মন্ত্রণালয় তৈরি করা অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা জনসংযোগ অধিদপ্তর তৈরি করা, যেখানে একটা কমিটি হবে, যে কমিটিতে যোগ্য সদস্যরা অংশগ্রহণ করবে এবং তাদের কাজ হবে দেশের আপামর জনগণের সাথে তাদের সম্পর্ক স্টাবলিশ করা। রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন, উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সকল বাহিনী এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা এই কমিটির কাজ হবে। তারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঢাকা সহ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে কাজ করবে এই কমিটিটা, এবং প্রত্যেক জনগণের নৈতিক দাবি, নৈতিক অধিকার এবং তাদের প্রয়োজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন মন্ত্রণালয়গুলোতে জানাবে এবং সরকার সেগুলো থেকে যেগুলো যৌক্তিক সেগুলো ব্যাপারে ব্যবস্থা নেবে। এতে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা সম্পর্ক গুরুতরভাবে উন্নতির দিকে যাবে। আর এইরকম ছিন্ন বিচ্ছিন্ন আন্দোলনের সৃষ্টি হবে না। দুদিন পর কেউ আন্দোলন নিয়ে নামতে পারবে না মাঠে, কারণ প্রতিটা দাবি বা অধিকার আদায়ের জন্য একটা সুষ্ঠু পথ বা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হয়। তো এই অধিদপ্তরের কাজ হবে জনগণের সাথে তাদের সরকারকে জনসংযোগ করা, মানে তাদের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা, তাদের কাছ থেকে তাদের দাবি, তারপরে তাদের অধিকার, তারপরে তাদের প্রয়োজন সম্পর্কে জানবে এবং সেটা সরকারের কাছে পৌঁছে দেবে। সরকার তার থেকে ন্যায্য দাবিগুলো পূরণ করবে, যেগুলো অন্যায্য দাবি সেগুলো ব্যাপারে কঠিন অবস্থান নেবে, সেটা সরকার নিজেরা বিবেচনা করে ঠিক করবে। সেই মন্ত্রণালয় বা অধিদপ্তরকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা করাটা খুবই প্রয়োজন আমাদের এই মুহূর্তে।
পাশাপাশি এই যেই অধিদপ্তরটা তৈরি হবে, তারা গত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, রাজনৈতিক কারণে গুম হয়েছেন বা হত্যার শিকার হয়েছেন, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের একটা লিস্ট তৈরি করে সরকারকে প্রদান করবে এবং সরকার সে অনুযায়ী তাদের মামলাগুলো থেকে রেহাই দেওয়া, অব্যাহতি দেওয়া, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা, সেই কাজগুলো করবে এই কমিটির মাধ্যমেই। এতে যা হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান মর্যাদা পাবে এবং বৈষম্য দূর হবে, যেটা আমাদের এই ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যই ছিল, যে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়গুলো, যেটা উপদেষ্টা মণ্ডলীরা কাজ করছেন, সেই উপদেষ্টা মণ্ডলী অন্যান্য মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করাটা হবে এই কমিটির কাজ। তো এই কমিটিটা নিজস্ব একটা মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো অধিদপ্তর হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এবং এখানে ছাত্র জনতা যারা সমন্বয়ক আছেন এবং যারা উপদেষ্টা আছেন, তারা যোগ্য এবং অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়োগ দিবেন, যাতে সেখানে ন্যায্যতা এবং বৈষম্যহীনভাবে কাজ করতে সক্ষম হয় এই কমিটি। পাশাপাশি এই কমিটি দেখবে দুর্নীতি যাতে না হয়। দুর্নীতি দূর করার জন্য যে অথরিটিটা, সেইটা উপদেষ্টা মণ্ডলী সেই কমিটিকে দিবে। এটা হচ্ছে যেই কমিটির কথা বলছি, সেই কমিটির কাজ। পাশাপাশি আমাদের সামরিক বাহিনী বলতে আমরা নৌ, বিমান এবং সেনাবাহিনীকে বুঝি। সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হবে সকল অবস্থার জন্য, কারণ এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের সামরিক বাহিনী আমাদের পাশে ছিল এবং তারাও এটার একটা স্টেক হোল্ডার এবং তারাও এর প্রশংসার দাবিদার। এবং ছাত্র জনতার পাশাপাশি সেনাবাহিনী মিলে কাজ করলে দেশকে খুব দ্রুত স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যাবে। সেনাবাহিনী কাজ করবে মাঠ পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ সহ অন্যান্য আধা সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, এবং কাজ করবে বর্ডারে বিজেপির সাথে, যেন বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র অথবা আক্রমণ দ্রুত রুখে দেওয়া যায়। যেভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা অস্থিতিশীল, সেভাবে আমাদের আশেপাশে শত্রুরা চাইবে বহির্বিশ্বের বাংলাদেশের সাথে তাদের এই অস্থিতিশীল অবস্থার সুযোগ নেওয়ার। তাই বর্তমানে সামরিক বাহিনীতে যারা আছেন, তাদেরকে সবসময় সজাগ থাকতে হবে দেশের অভ্যন্তরীণ অবস্থার জন্য, এবং বন্যার্থদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে, এবং সবসময় বর্ডারে তাদেরকে সজাগ থাকতে হবে। এবং যতদিন পর্যন্ত না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে, ততদিন পর্যন্ত প্রতিটা থানায়, প্রতিটা জেলায় সামরিক বাহিনী থাকবে। যতদিন পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সরকার, বর্তমান সরকার প্রয়োজন মনে করেন, ততদিন পর্যন্ত তারা শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে। সামরিক বাহিনী ব্যতীত যে আধা সামরিক বাহিনীগুলো আছে, পুলিশ, র্যাব, বিজেপি সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সেই বাহিনীগুলোকেও খুব দ্রুত সুসংগঠিত করতে হবে এবং তাদেরকে পুনরায় কাজে ফিরিয়ে আনতে হবে। তাদের যে সকল দাবি আছে সেগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক এবং যোগ্য দাবি, সেগুলো ইনশাল্লাহ সরকার ধাপে ধাপে সময়ের সাথে সাথে পূরণ করবে ইনশাল্লাহ। তবে এই বাহানা করে যারা কাজে যোগ দিতে চাইবে না, তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে চাকরিচ্যুত করা হোক। কারণ গত ফ্যাসিস্ট সরকার তাদের আমলে অসংখ্য ব্যক্তিকে যোগ্যতা থাকা না সত্ত্বেও এই বাহিনীগুলোতে কাজে নিযুক্ত করেছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য। তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। পুলিশের, র্যাবের এবং অন্যান্য সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ভাবমূর্তি ছিল জনতার কাছে, সেটা ক্ষুণ্ণ হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের কারণে। তাই বর্তমানে প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা বাহিনীকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে, যেটা সময় সাপেক্ষ। তবে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচিত হবে যে যারা চাকরিরত আছেন তাদেরকে ইমিডিয়েটলি চাকরিতে ফিরে আসার একটা আলটিমেটাম দিয়ে দেওয়া এবং তাদেরকে তাদের জায়গায় নিজ জায়গায় কর্মরত করা, মানে কাজে ফিরিয়ে দেওয়া।
যারা কাজে ফিরে আসবে না তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে চাকরিচ্যুত করা হোক, কারণ তারাই ফিরে আসবে না যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়ে আছে, কারণ তারা জানে তারা ফিরে আসলে তারা বিচারের সম্মুখীন হবে। এবং আধা সামরিক যেগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যারা চেন অফ কমান্ড মানছে না তাদেরকে আইনের আওতায় আনা হবে, এমন কঠিনভাবে সরকারকে অবস্থান নিতে হবে দেশে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে। যদি জনবল প্রয়োজন পড়ে তাহলে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য প্রার্থীদের পুনরায় নিয়োগ করা সম্ভব। পাশাপাশি বন্যার আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। বন্যার কারণে হাজার হাজার লোক এখন ঘরবাড়িহীন হয়ে, আশ্রয়হীন হয়ে, খাবারের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকারের উচিত সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ ছাত্র জনতার ঐক্য গঠন করে একটা কমিটি গঠন করা শুধু বন্যার্থদের জন্য, যারা ত্রাণ তহবিলে ত্রাণ সংগ্রহ করবে এবং সেটা বন্যার্থদের কাছে পৌঁছে দেবে এবং বন্যার্থ এরিয়াগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা করবে। এবং সেটা হতে হবে সরকার দ্বারা অথেন্টিক। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে যার মতো করে বন্যার্থদের নামে ত্রাণ তুলছে এবং সেটার কখনোই বন্যার্থদের কাছে পৌঁছাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে আর দেশে আসলে একটা বিশাল ম্যাসাকার হবে, যেটা ফল এই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেরা পাবে না। তাই আমাদের ছাত্ররা, আমাদের জনতারা যারাই ত্রাণ সংগ্রহ করছেন বন্যার্থদের জন্য, তারা সকলে একটা ইউনিটির মধ্যে আসুন, একটা কমিটির মধ্যে আসুন এবং কমিটিটা সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি গঠন করে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ছাত্র জনতার থেকে ভলেন্টিয়ার নিয়ে একটা কমিটি গঠন করে দিতে হবে, যারা বিভিন্ন জেলা পর্যায়ে কাজ করবে এবং তারা সেখান থেকে ত্রাণ সংগ্রহ করে বন্যার্থ এরিয়াগুলোতে পৌঁছে যাবে এবং বৈদেশিক ত্রাণগুলো তাদের কাছে ঠিকভাবে পৌঁছায় কি না সেটা মনিটর করবে। এটা হচ্ছে ত্রাণ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ। পাশাপাশি আইন ও বিচার বিভাগের কিছু কাজও আছে, সেগুলো হচ্ছে রাজনৈতিক মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া এবং রাজনৈতিক মামলায় যারা রাজনৈতিক শিকার হয়ে জেলে বন্দি আছেন অথবা দীর্ঘকাল ধরে মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সেই সকল হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া। এবং তাদেরকে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা। দেশের যে অবস্থা তাতে বন্যার পরে খুব একটা ভয়ঙ্কর অর্থনৈতিক ধস নামতে পারে। এর জন্য এই মুহূর্ত থেকে খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংযোগ করে একটা কমিটি গঠন করা, আলাদা একটা কমিটি গঠন করা উচিত, যেটা দেশের মধ্যে থেকে কৃষক পর্যায় থেকে শুরু করে খাবার সংগ্রহ করে সেই খাবার রাষ্ট্রীয়ভাবে বাজারজাত করে, মানে খাদ্য মন্ত্রণালয় টিসিবি, যেটা সরকারিভাবে বাজারে জনগণের কাছে খাদ্য ন্যায্য মূল্যে পৌঁছে দেয়, সেই প্রকল্প হাতে নেওয়া, যেন ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট তৈরি করে খাবারের দাম বাড়িয়ে দিয়ে সবসময় ফায়দা লুটে নেন, তারা যেন এই সুযোগটা না নিতে পারে। তাই খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় ঘটিয়ে দেশের অভ্যন্তরে যে ফসল যা উৎপাদন হয় সব কিছু কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে সেই পণ্য সরকারিভাবে সাধারণ আপামর জনগণের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়াটা, এবং যে সকল পণ্যের ঘাটতি রয়েছে সেই সকল পণ্য বিদেশ থেকে আমদানি করে, অবশ্যই ন্যায্য মূল্যে আমদানি করে সেই ন্যায্য মূল্য অনুযায়ী জনগণের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা খাদ্য এবং কৃষি এবং
বৈদেশিক আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করবে একত্রে। আরেকটা বিষয় আইন মন্ত্রণালয়কে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে বর্তমানে অনেক মামলা হচ্ছে বিভিন্ন মন্ত্রী এমপিদের এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে এতই মামলা হচ্ছে যে সেগুলোর কোনো হদিস হচ্ছে না। আমি আশা করব আইন মন্ত্রণালয় এই ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং গত ফ্যাসিস্ট সরকার 16 বছর যে অন্যায়, অত্যাচার এবং জুলুম চালিয়ে গেছে সেটার বিচার করলেই আওয়ামী লীগের কোনো ব্যক্তি ছাড় পাবে না। আইন মন্ত্রণালয়ের কাজ হবে যে কোনো রকম হয়রানিমূলক মামলা যেন না হয় সেটা দিয়ে খেয়াল রাখা। কারণ শেখ হাসিনা গভর্নমেন্ট, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে 5ই মের হেফাজতের গণহত্যা এবং অসংখ্য গুম খুনের সঠিক বিচারও যদি হয়, এই বর্তমান আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যত শহীদ হয়েছে তাদের সঠিক বিচারও যদি হয়, যারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং তাদের কর্মীরা ছিলেন এবং তাদের হয়ে যারা মন্ত্রণালয়গুলোতে কাজ করেছেন, বাহিনীগুলোতে কাজ করেছেন, তারা কেউ ছাড় পাবেন না। তাই অথেন্টিক মামলাগুলি যেন গ্রহণ করা হয় এবং তার যেন সুষ্ঠু বিচার হয়। এবং সুষ্ঠু বিচার হলেই বাংলাদেশের গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের কোনো ব্যক্তি এই মামলা থেকে ছাড় পাবেন না। প্রত্যেকেই অপরাধী হিসেবে গণ্য হবেন এবং প্রত্যেকেই ন্যায্য শাস্তি প্রাপ্য হবে। তাই এমন কোনো হয়রানিমূলক মামলা যেন করা না হয় যাতে অথেন্টিক মামলাগুলো প্রশ্নবিদ্ধ হয়, সেদিকে আইন মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের কাজ হবে যে যারা গত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের দালালি করে, চামচামি করে অর্থ উপার্জন করেছেন, শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ কমিশনার পর্যন্ত যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবর অস্থাবর সকল সম্পত্তি জব্দ করা। কারণ এগুলো দেশের সম্পদ, তাদের হালাল উপার্জন সেটা না। এই সম্পদগুলো কোনো অবস্থাতেই যেন বিদেশে পাচার না হতে পারে সেদিকে লক্ষ্য রাখা এবং সেই সম্পদগুলো জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রীয় বিধান মেনে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দেওয়া এবং সেই সম্পদগুলো জনগণের কল্যাণে ব্যবহার করা। এটা অর্থ মন্ত্রণালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 16 বছর যত ঋণ খেলাপি আছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা এবং তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে হলেও সেই ঋণগুলো তুলে আনা রাষ্ট্রের প্রয়োজনে। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য সকল দেশের সাথে সম্পর্ক যেন উন্নত হয় সেই দিকে খেয়াল রেখে প্রত্যেকটা দেশের মন্ত্রণালয়ের প্রত্যেকটা দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বসবে এবং তাদের সাথে আমাদের যে ফ্যাসিস্ট সরকার যেই চুক্তিগুলো করেছে নিজের দেশের স্বার্থ খনন করে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, সেই সকল চুক্তি বাতিল করে নতুন করে চুক্তি করা বা চুক্তিগুলো পুনর্বিবেচনায় আনা যেগুলো রাষ্ট্র বিরোধী চুক্তি হয়েছে এবং নতুন চুক্তিগুলোতে রাষ্ট্রের স্বার্থকে ঊর্ধ্বে তুলে নতুন চুক্তি বাস্তবায়ন করা এবং সেই অনুযায়ী কাজ করা এবং ভারতের সাথে সকল চুক্তি বাতিল করে নতুন করে নিজের দেশের স্বার্থের জন্য দিকে খেয়াল রেখে নতুন করে সব চুক্তি করা এবং প্রয়োজনে বৈদেশিক সাহায্য গ্রহণ করা এবং নিজের রাষ্ট্রকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করা। সর্বোপরি বাংলাদেশের যতগুলো সেক্টর আছে গত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করে দিয়েছে। শিক্ষা বলুন, স্বরাষ্ট্র বলুন, পররাষ্ট্র বলুন, অর্থনীতি বলুন, প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করে দিয়েছে তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য। প্রত্যেকটা সেক্টরকে আবার ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের যে চামচারা আছে, যারা ওত পেতে বসে আছে, যারা সুযোগ সন্ধানী, যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথেই নিজেদেরকে রং পরিবর্তন করে আবার নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে চায়, তাদেরকে
শক্ত হাতে দমন করতে হবে এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করে যোগ্য এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে সেই পদে বহাল করতে হবে। এই বিষয়গুলো একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে করতে হবে। আমি জাস্ট সেই সকল বিষয়ের উপরে বেশি ফোকাস করলাম যেগুলো বর্তমানে করা সম্ভব এবং রাষ্ট্রের এই মুহূর্তে যে কাজগুলো করা খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য। রাষ্ট্রের এই মুহূর্তে যদি জনবল প্রয়োজন হয় তাহলে রাষ্ট্র যেন একটা প্রজ্ঞাপন জারি করে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা থেকে যাদের দক্ষতা আছে, যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের যোগ্যতা আছে তাদেরকে ডেকে নেয় এবং তাদের কাছ থেকে ভলেন্টিয়ারি সাহায্য চায়। তারা যেন রাষ্ট্রের এই উন্নতিতে, রাষ্ট্রের যে উন্নয়ন, যে স্থিতিশীল করতে রাষ্ট্রকে, সেই কাজে যেন অংশগ্রহণ করে। আজকে একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো যে আমাদের হিজড়া সমাজের কিছু মানুষ যারা তারা লাখ টাকার উপরে ডোনেশন দিয়েছে বন্যার্থদের জন্য। আজ আমাদের দেশ একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়েও ইউনাইটেড হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই ঐক্য, রাষ্ট্রের যে ঐক্যটা, সেটাকে আরও দৃঢ়ভাবে শক্ত করে গড়ে তুলতে হবে এবং এই ঐক্যটাকে রক্ষা করতে হবে এবং আমাদের সকলকে ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে এবং সেই জন্য রাষ্ট্রকেও, রাষ্ট্রের যারা প্রধান আছেন, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা সেক্টরে যেন তারা ঠিক সঠিক কাজটাই করতে পারেন এবং যেটা অন্যায় সেটাকে অন্যায় হিসেবে শক্ত হাতে দমন করতে পারেন। যেখানে শক্ত হওয়া প্রয়োজন সেখানে আপনাদেরকে শক্ত হতে হবে এবং যেখানে নরম হওয়া প্রয়োজন সাধারণ জনগণের জন্য সেখানে আপনাদেরকে জনগণের কাতারে নেমে এসে তাদের সাথে একত্রতা জানিয়ে জনগণের পাশে থাকতে হবে। এই দেশটা আমাদের সকলের, এই স্বাধীনতাটা আমাদের সকলের রক্ত দিয়ে কেনা। এই রক্ত দিয়েছে আমাদের ছাত্র জনতা, রক্ত দিয়েছে আলেম সমাজ, রক্ত দিয়েছে হিন্দু মুসলিম সকলে এই ফ্যাসিস্ট সরকার থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। আমরা এখন বর্তমানে রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখতে চাই এবং সাধারণ জনগণকে বলবো যে আপনারা এই মুহূর্তে কিছুটা সময় ধৈর্য ধারণ করুন। নিজেদের অধিকার অবশ্যই পাবেন, নিজেদের যা সুবিধা সব ইনশাল্লাহ আপনারা পাবেন। যদি রাষ্ট্রটা স্থিতিশীল অবস্থায় যায় তাহলে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে নিজেদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে যেতে হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খাইরান।